সমকাল স্পোর্টসে সবাইকে স্বাগত। আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশ টেস্ট দল শ্রীলঙ্কায় ইনিংস এবং ৭৮ রানের ব্যবধানে টেস্ট হেরেছে এবং সঙ্গে সঙ্গেই আমাদের টেস্ট যিনি ক্যাপ্টেন্সি করছিলেন নাজমুল হোসেন শান্ত, তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার ভাইয়ের সঙ্গে। সিকান্দার ভাই, আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ। নাজমুল হোসেন শান্ত তিনি টেস্ট ম্যাচটা শেষ হওয়ার পরেই সংবাদ সম্মেলনে আসলেন এবং এই যে টেস্টটা হারলেন সেই বিষয়টা নিয়ে কথা না বলে শুরুতেই কথা বললেন তার নেতৃত্বটা ছেড়ে দেওয়া বিষয় নিয়ে। বিষয়টা আসলে কি হচ্ছিল এখানে? মিরাজকে ওয়ানডের দায়িত্ব দেওয়া হলো এবং তারপরেই একটা মনোক্ষুণ্ণ ব্যাপার ছিল, বোঝা যাচ্ছিল, তারপরে দায়িত্বটা ছেড়ে দিলেন। আসলে এইখানটার এই যে মিরাজ এবং শান্ত তারা বন্ধু ছিলেন, একসঙ্গে আন্ডার-19 খেলেছেন, তাদের মধ্যে এই দ্বন্দ্ব একটা তৈরি হয়ে গেল কিনা? দেখুন, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মিরাজ এবং শান্তের মধ্যে দ্বন্দ্বের চেয়েও বড় ব্যাপার যেটা কাজ করেছে সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অপেশাদার আচরণ করেছে নাজমুল হোসেন শান্তর সঙ্গে, সেটারই একটা ক্ষোভের প্রকাশ এবং আপনার প্রতিবাদ যাকে বলে সেই প্রতিবাদের চিত্রটা আমরা দেখতে পারলাম। কতটা ক্ষোভে, কতটা হতাশ হলে একজন ক্যাপ্টেন এভাবে টেস্ট ম্যাচ শেষ করার সঙ্গে সঙ্গেই আপনার ঘোষণা দিয়ে দেন তিনি আর টেস্টের ক্যাপ্টেন্সি করবেন না এবং তিন ফরম্যাটের যে তিন ক্যাপ্টেন সেই পলিসির সঙ্গে তিনি যাবেন না যাওয়ারই কথা। কারণ উনি যেটা ওনার সঙ্গে কথা হয়েছিল পাকিস্তান থেকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং হেড কোচ তারা দুজনেই আসলে জানতেন। তাদের সঙ্গে যে মিটিং হয়েছে শান্তর, সেখানে বলা হয়েছিল যে 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং 2027 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত মানে লাস্ট সিরিজ পর্যন্ত তিনি ক্যাপ্টেন থাকবেন টেস্টেরও। তো সেক্ষেত্রে উনি স্বেচ্ছায় যেহেতু টি-20টা ছেড়ে দিয়েছেন এবং আরেকজন ক্যাপ্টেন, অর্থাৎ 2-3 সংস্করণের দুইজন ক্যাপ্টেন। টি-20 যেহেতু একটু ফার্স্ট গেম এবং এইটার মেন্টালিটি বা নেচারটা একটু ডিফারেন্ট, সো আলাদা ক্যাপ্টেন লিটন কুমার দাস ওখানে ঠিক ছিল। কিন্তু টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটটা কিন্তু কাছাকাছি, যদিও সাদা এবং লাল বলের খেলা, তারপরেও আপনার কিন্তু নেচারের অনেকটা ব্যাপার থাকে এবং টেস্টের ক্রিকেটাররা কিন্তু ওয়ানডে অনেক বেশি খেলে। সো আপনার উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, উনি যে দুই ফরম্যাটে করতে চেয়েছিলেন সেটা ভালো সিদ্ধান্ত ছিল এবং ওনাকে রাখার সিদ্ধান্ত পক্ষে যারা ছিলেন সেটাও ভালো ছিল। কিন্তু আমার যতটুকু জানা মতে আমিনুল ইসলাম বুলবুল তিনি এই সিদ্ধান্ত তিন ফরম্যাটে তিনজন ক্যাপ্টেন দেওয়ার সিদ্ধান্তকে চাপিয়ে দিয়েছেন। এইরকম হওয়া উচিত ছিল না। এই কারণে হওয়া উচিত ছিল না কারণ বাংলাদেশের আপনার যে নিয়ে আসেন চেয়ারে বসেন তিনি ক্ষমতা প্রদর্শন করার একটা প্রবণতা থাকে তার এবং সেটা তিনি এক্সিকিউট করেন, যেটা ভ্যারি ব্যাড বাংলাদেশের ক্রিকেটের জন্য। বাংলাদেশের সব জায়গার মতোই বোধহয় এটা একই জিনিস। তো এরকম না হওয়াটাই উচিত ছিল, যার ফলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট লং টার্ম হ্যাম্পার করবে। যে বিশ্বের কাছে যে বার্তাটা গেল এটা খুব বাজে একটা বার্তা গেল। ক্রিকেট অপারেশনস কিংবা বিসিবি প্রেসিডেন্ট যেটাই বলেন, তারা হয়তো এইসব জায়গায় চেঞ্জ আনতে পারে এবং তাদের একটা প্ল্যান থাকতেই পারে, কিন্তু সেইটা যখন হুট করে করা হয় তখন আসলে দলের উপরে কেমন প্রভাব পড়ে। এবং যে বললেন পেশাদারিত্ব ব্যাপারটা, এটা আসলে শান্তকে তারা ভালো টেস্ট ক্যাপ্টেন বা ওয়ানডে ক্যাপ্টেন মনে নাই করতে পারে, এটা আসলে আরো স্মুথ ভাবে করা যেত কিনা? ডেফিনেটলি এটা তো স্মুথ অবশ্যই, এবং যেটা দুঃখজনক সেই জায়গাটা যদি আপনাকে বলি, আপনি জানেন যেটা সিদ্ধান্ত হয়েছিল বোর্ডে, যে জুম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করে রাখবে, মানে গোপনে তিনি যখন টেস্ট সিরিজটা শেষ হয়ে যাবে তখন তাকে এটা প্রকাশ্যে আনা হবে যে ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন হলেন মেহেদী হাসান মিরাজ। তার মানে এইটা যদি হতো তাহলে কী পরিমাণে একটা ম্যাচ আপ হতো, আপনার চিন্তা করেন ওয়ানডে সিরিজে কী প্রভাব পড়তো। এখন যেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন্সি করার জন্য মরিয়া হয়ে উঠেছেন, যে কোনো মূল্যে ক্যাপ্টেন্সি পেতে হবে। ক্যাপ্টেন্সি বাংলাদেশে একটা অভিশাপ, যদি আপনি খুব পারফরমেন্স না করেন এবং দলকে একটা শেপে না নিয়ে আসতে পারেন। মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসানরা ক্যাপ্টেন্সি করেছেন, তাদের একটা গার্ড ছিল, তাদের একটা ওয়েট ছিল, তাদের একটা সময়ের সেরা ছিল তারা। সো তারা সেই জায়গায় পেরেছে। মেহেদী হাসান মিরাজ কিন্তু অনিবার্য ক্রিকেটার, মানে সব ক্ষেত্রে না, টেস্টে হয়তো আছে। এই যে দেখেন আপনি গল টেস্টে তিনি খেলতে পারেননি, কিন্তু সেকেন্ড টেস্ট যখন কলম্বোতে খেললেন তার আউটপুট অলমোস্ট জিরো। তো এরকম তিনি যখন এরকম 2-3টা ম্যাচে খারাপ করবেন তখন কিন্তু তার নিবেদন নিয়ে প্রশ্ন উঠে যাবে। আবার দেখবেন ওয়ানডেতে তিনি সব জায়গায় করবেন না, হোমে তিনি খুব ভালো কিন্তু অ্যাওয়েতে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি না। সো তাকে যে এই যে ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন আপনি ওয়ানডেতে ফাটিয়ে দিবে, একদম বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়ে আনবে, তা তো না। আপনার উচিত ছিল, শান্ত যেহেতু 1.5 বছর আপনার ক্যারি করেছে এবং 2023 সালের নভেম্বর থেকে আপনার ক্যারি করছে, তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেখা এবং বাংলাদেশ হয়তো একটা ভালো জায়গায় পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা। সাহসের কথা বলছিলেন যে নাজমুল শান্ত সাহস দেখিয়েছেন যে টেস্ট শেষেই তিনি নেতৃত্ব থেকে সরে গেছেন। মিরাজকে যখন প্রস্তাবটা দেওয়া হলো ওয়ানডের ক্যাপ্টেন্সির জন্য, তিনিও আসলে একটু সময় নিয়ে সাহস দেখিয়ে না করতে পারতেন কিনা যে
আমার একটু সময় দরকার, বা শ্রীলঙ্কা সিরিজটা হয়ে যাওয়ার পরে হতে পারে। মিরাজ তো ধরেন আপনার এটার জন্য মুখিয়ে ছিলেন যে ক্যাপ্টেন্সি কখন নেবে, কারো কাছে যদি ছিনিয়ে নেওয়া যেত তিনি সেটাই করতেন। কিন্তু আমি বলছি না যে মিরাজের দোষ, মিরাজ তো চাইবেনই। মিরাজ একজন বিংয়ে প্লেয়ার, সবাই চায় যে ক্যাপ্টেন হতে। বিংয়ে একজন ধরেন যদি কোনো জায়গার কর্মী হয় কিংবা কোনো কোচ হয়, সে চাইবে যে টপ লেভেলে সব কিছু নেতৃত্ব দিতে। হ্যাঁ, তো এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজে তিনি ইন অ্যাবসেন্স অফ আপনার নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন্সি করেছেন, সেখানে ওয়ানডে সিরিজে ভালো করেনি কিন্তু টেস্ট জিতেছেন। তো সেক্ষেত্রে তার তো একটা ভেতরে আগ্রহের জায়গা, এবং ক্যাপ্টেন্সি করবে, বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তিনি ফাটে। ওনার বিশ্বাসের জায়গা, উনি হলো সেরা। কিন্তু বাংলাদেশের মানুষ কিংবা যারা বিশেষজ্ঞ আছেন তাদের বিশ্বাসের জায়গায় বা তাদের অ্যানালিসিসের জায়গায়, মূল্যায়নের জায়গায় তিনি সেরা কিনা। শুধু ক্যাপ্টেন মাঠে ভালো খেলে তিনি কিন্তু ক্যাপ্টেন না। ক্যাপ্টেন হওয়ার জন্য অনেক কিছু যোগ্যতা লাগে, অনেক কিছু দরকার পড়ে। আর আরেকটা যেটা বললেন যে সেটা হলো যে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হলো যে ইংরেজিতে একটা খুব ভালো হেডলাইন হতে পারত, দ্য স্ল্যাপড। হ্যাঁ, বিসিবিকে কর্মকর্তা যারা এই যে অনিয়মটা করেন, যারা স্বেচ্ছাচারিতা করেন, তাদেরকে একটা কড়া জবাব দেওয়া, স্ল্যাপ দেওয়া, ইংরেজিতে এইসব শব্দগুলি ব্যবহৃত হয়। বাংলায় আমরা ভদ্রতার খাতিরে, বাংলা ভাষার কারণে আমরা হয়তো দেই না, আমাদের একটা কালচার, একটা ব্যাপার রয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শান্ত যে কাজটা করেছেন, বাংলাদেশের যারা নীতি নির্ধারক রয়েছেন, অনৈতিকভাবে এবং অত্যাচার করে মানুষকে অপমান অপদস্থ করে সরিয়ে দেওয়ান এক যে কালচার তৈরি করে ফেলেছেন, তাদেরকে একটা কষিয়ে চট দিয়েছেন। এই চটটা দরকার ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। নাজমুল শান্ত তার ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার জন্য যে কারণটার কথা বলেছেন, একদম বড় করে বললে যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তত্ত্বে তিনি বিশ্বাস করেন না। বেসিক্যালি এই বাংলাদেশের ক্রিকেটের যদি আমরা অবস্থা বিবেচনা করে বলি, 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন থাকলে সমস্যাটা আসলে কি হয়? সমস্যা অনেক বড় হয়। বাংলাদেশ কিন্তু এই প্র্যাকটিসে গিয়েছিলেন যখন সাকিব আল হাসান আপনার নিষেধাজ্ঞায় পড়লেন, তারপরে থেকে 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন ব্যবস্থা চালু করেছিল, যে মনে করেছিল যে এই ব্যবস্থার মাধ্যমে সাকসেস হবে। ওই সময় সিনিয়র এক্সপেরিয়েন্স কন্টেন্ডাররাই ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তারাই ছিলেন। এবং টেস্টে ছিলেন মুমিনুল হক, তারপরে আসলেন আবার যখন সাকিব আল হাসান পেলেন সাকিব। সব কিছু মিলিয়ে কিন্তু দেখা গেল ওই জায়গায় সাকসেসের চেয়ে আপনার ব্যর্থতার পরিমাণটাই বেশি। বিকজ অফ আপনার ধরেন প্রত্যেক ক্যাপ্টেন, যখন একজন ক্যাপ্টেন থাকে 2 ফরম্যাট বা 3 ফরম্যাটে, তখন তিনি একটা স্টাইলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে প্লেয়ারদের সঙ্গে সম্পর্কটা রাখা, যোগাযোগ করা, কি চায় ওই প্লেয়ারও বুঝে যে ক্যাপ্টেন কি চায়, কোন প্লেয়ারদের দিয়ে খেলাবে, কোন ফরম্যাটে কোন সময় কোন জায়গায় কি করতে হবে, সেই জিনিসগুলি ভালো বুঝেন। এবং কোচিং স্টাফের সঙ্গে কিংবা সিলেকশন প্যানেলের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। কিন্তু আপনার যখন 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন থাকবে, তখন 3 জনের মতাদর্শ, 3 জনের ভিন্নতা, 3 জনের ক্যারেক্টার ডিফারেন্ট, এবং 3 জনের মতো করে ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন। আমার ইচ্ছা, আমি আপনাকে নেব না, ঠিক আছে। আপনি যখন 1 ফরম্যাট মানে 3 ফরম্যাটের ক্যাপ্টেন থাকবেন কিংবা 2 ফরম্যাটে, তখন কিন্তু আপনার নেচারটা ডিফারেন্ট হবে, ঠিক আছে। আমার এইটার মধ্যে দিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলটা ভালো হবে। কিন্তু 3 ফরম্যাটে 3 জন, আপনার সঙ্গে আমার শত্রুতা, আমি আপনাকে নেব না, বা ভালো লাগে না আপনাকে, একটা ভিতরে ভিতরে আমি প্রকাশ করবো না, কিন্তু নেব না, এরকম অনেকগুলি 3 ভাগে ভাগ হয়ে যায়, এরকম ব্যাপার হতে পারে। ডেফিনেটলি ড্রেসিং রুম 3 ভাগে ভাগ হয়ে যায়। প্লেয়ারদেরকে, প্রত্যেক ক্যাপ্টেনকে আলাদা আলাদা ম্যানেজ করার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আবার ক্যাপ্টেনরা ও আলাদা আলাদা করে প্লেয়ারদের ম্যানেজ করার ব্যাপার থাকে। এর মধ্যে অস্থিরতা কাজ করে, এবং যে একটা সেটেল টিম, একটা সেটেল মেন্টালিটি, একটা সেটেল ড্রেসিং রুম, এটা থাকে না। মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন দেওয়ার মধ্যে দিয়ে বিসিবি 3 ক্যাপ্টেন তত্ত্বে আসলে গেল। এখন শান্ত যেহেতু ছেড়ে দিয়েছে, বিসিবি কি তাদের ওই স্ট্যান্সেই থাকবে যে 3 ক্যাপ্টেনই 3 ফরম্যাটে রাখবে, এবং টেস্টে নতুন কাউকে আপনি ক্যাপ্টেন্সিতে দেখেন কিনা, বা সুযোগ আছে কিনা? আপনি এখন কাকে দিবেন? আপনার যাদের মধ্যে আছে, হয় লিটন কুমার দাসকে দিতে হবে, সে টি20 করে। 3 ফরম্যাটে যদি আপনি ওই কথা বললেন যে 3 ফরম্যাটে যদি 3 জনকেই ডাকতে চান, তাহলে তাইজুলকে দিতে হবে, এছাড়া কেউ নাই কিন্তু এখানে। আপনার সাদমানরে দিতে পারছেন না, আপনি এখানে মমিনুল হককে দিতে পারছেন না, কারণ সে নিবেও না হয়তো। হ্যাঁ, একবার তার কাছ থেকে অপমান অপদস্থ করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই জায়গা থেকে। সো তিনি নেবেন না, তাহলে আছে কি? মুশফিক তো জীবনও নেবেন না, তাহলে থাকলো কি আপনার? এখন ওই ব্যর্থ। সো এই জায়গায় যদি আসতে হয় আপনাকে, যদি দিতে হয়, তাহলে আপনাকে হয় শান্তকে করতে হবে, আদারওয়াইজ মিরাজকে দিতে হবে। শেষ প্রশ্নে চলে যাব। এই যে শান্ত টেস্ট ফরম্যাটটা শেষেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, এইটার প্রভাব আসলে ওয়ানডে সিরিজটাতে পড়তে পারে কিনা? ডেফিনেটলি পড়া শুরু করে দিয়েছে। আপনার ওয়ানডেতে গলে যেটা আপনি ভালো করেছেন, সেটা হলো যে দেখবেন যে মুশফিকুর রহিম এবং কারণে, নাজমুল হোসেন শান্তর কারণেই ভালো করেছেন। আর বোলিংটা আপনার ওখানে নাইম হাসান ভালো করে ফেলেছে, যে কারণে আপনার একটা কন্ডিশনটাও ফেভার গেছে। সেই কারণে ওখানে লিটনের কথা যদি বলি, লিটনও একটু অবদান রেখেছেন। বাদ বাকি পুরো টিমের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিলই, এবং তারা কিন্তু কেউ পারফর্ম করতে পারেননি। এখন দেখেন আপনার যেটা এসেছে, সেটা হলো
কলম্বো টেস্টে একেবারেই ভালো করতে পারেন। এর কারণ হলো সমস্ত বাহ্যিক যেসব থাকে, অ্যাটিটিউড থাকে, বাহ্যিক যে হুইসপার থাকে, সেই হুইসপারগুলি অবধারিতভাবে আপনার মেন্টালি প্রেশার তৈরি করে, মেন্টালি খটখটানি তৈরি করে, কী হবে। বিসিবি অস্থির থাকলে যেমন প্লেয়ারদের মধ্যে প্রভাব পড়ে, তেমনি ক্যাপ্টেন্সি বা এই পরিবর্তনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা তৈরি করে। তা ওয়ানডে সিরিজে ডেফিনেটলি একটা প্রভাব পড়বে। যদিও নতুন ক্যাপ্টেন, কিন্তু একটা ক্ষোভ, হতাশা, বিরক্তি সবই তো আছে। যা সিনিয়র ক্রিকেটার কন্টেন্ডাররা তো ওখানে আছেন, জুনিয়রও আছেন। তো ডেফিনেটলি এই যে ওয়ানডে সিরিজে নতুন ক্যাপ্টেন হলো, একটা প্রভাব তো অবশ্যই পড়বে, এবং আমরা আশা করব যে এই প্রভাব থেকে বের করে আনার জন্য দলকে কীভাবে মোটিভেটেড করা যায়, এবং এই আমাদের যারা কর্মকর্তা রয়েছেন এখন নতুন যারা এক একজন আসেন, তারা এই তাদের নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের ক্ষমতার প্রদর্শন না করে তারা যদি বাংলাদেশের ক্রিকেটের কথা ভাবেন, বাংলাদেশের স্পোর্টসের কথা ভাবেন, তাহলে তারা একটা নীতিতে যে পলিসি থাকে বাংলাদেশের ক্রিকেটের, সেই পলিসিটাকে ফলো করবেন। ধন্যবাদ সিকান্দার ভাই আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি, এবং স্পোর্টসের নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।